একজন নারী, আপনার নামে ধর্ষণ মামলাও আছে। জি, যে হ্যাঁ উনি তো হাসপাতালে গেলেও মেকআপ করে যান, উনি কথা বললে দুর্গন্ধ ছড়ায়। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা ওনার বাবা মা ওনাকে শেখাতে পারেননি। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা নতুন বছরের। আপনারা দেখছেন এবং শুনছেন একই সাথে তাজবীর সজীব শুনতে চাই। আমি আসলে এই অনুষ্ঠানে শুনতে চাই, এবং এই অনুষ্ঠানটা বিটি24 লাইভের একটি অন্যতম হট টক শো, যেখানে নানান পেশাজীবী মানুষজন আসেন, তাদের সাথে আমরা অনেক ধরনের কথা বলি। আজকে যে বিষয়ে কথা বলবো, রক্ত নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলবো, দুইটাই রক্ত এবং রাজনীতি। আসেন রক্ত এবং রাজনীতি নিয়ে কথা বলি। কার সাথে, তাই না? আমাদের আজকের অতিথি সোনিয়া আক্তার স্মৃতি। উনি একই সাথে সমাজকর্মী, রক্ত নিয়ে কাজ করেন এবং অনলাইন এক্টিভিস্ট। চলেন কথা বলি, পরিচয় কথা বলতে বলতেই আরো হয়ে যাবে। স্মৃতি আপু, কেমন আছেন আপনি? জি সজীব ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, সবার কাছে এই প্রশ্নটা আমি করি, প্রশ্নটা সেটা হচ্ছে, নাগরিক হিসেবে আপনি কেমন আছেন, বা রাষ্ট্র আপনাকে নাগরিক হিসেবে কেমন রেখেছে, কি বলবেন? বর্তমানের কথা বলবো না অতীতের কথা? এখন কেমন আছেন? অতীত আমরা বাদ দিই, অতীত আমরা আসবো। এখন আসলে সবথেকে স্বস্তির বিষয়, আমরা স্বৈরা শাসক মুক্ত একটা বাংলাদেশে আছি। নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা সরকার এসেছে, তো আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। অবশ্যই বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ভালো নেই, সেই সাথে যেহেতু আমার দেশের মানুষ যেখানে ভালো নেই, সেখানে আমি এক কথাই বলতে পারি যে আমিও ভালো নেই। আচ্ছা, আমরা যদি চলে আসি সরাসরি, যে আপনাকে রক্তকন্যা কেন বলা হয়, একটু ব্যাখ্যা করবেন? আমি বিগত 15 বছর ধরে রক্ত নিয়ে কাজ করি। অসহায় মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে আমি বিভিন্ন হসপিটাল, বাংলাদেশের বিভিন্ন প্রান্তর জুড়ে কাজ করি। এর জন্য মানুষ ভালোবেসে আমাকে রক্তকন্যা নাম দিয়েছে। ভালোবেসে? আচ্ছা, এই যে ভালোবাসাবাসী, এর মধ্যে তো আপনি খারাপ ভাষাও পেয়েছেন। গত আমলের সরকার আপনাকে, আমি যদি একটু অন্যভাবেই বলি, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, গল্পটা যে এরকম হয় যে দুইটা বাচ্চা, সেই বাচ্চার সামনে তার মাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনা ঘটেছে স্মৃতি আপুর সাথে। স্মৃতি আপু, যদি একটু খুলে বলতেন, এবং আপনি লাইভও করেছেন আমরা যদি জেনে থাকি, যদি একটু ব্যাপারটা বলতেন, যে গ্রেপ্তারটার গল্পটা শুনবো, তার আগে কেন হলেন, তারপর গল্পটা যদি বলতেন। আসলে কথা বললে, বেশি কথা বললে বেফাস কথা দু চারটা বের হয়ে যায়। আপনারা দেখছেন বিগত দিনে যে স্বৈরা শাসক, মানে শেখ হাসিনার কথা বলছি, উনি কিন্তু অতিরিক্ত বাড়তি কথা বলতেন, যেটা উনি একজন প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু বলতে পারতেন না। বাড়তি কথা বলতেন কে? শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনার আমলে দেখবেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনাকে নিয়ে একটা সংসদে বসে একটা বক্তব্য দিয়েছিলেন যে হ্যাঁ উনি তো হাসপাতালে গেলেও মেকআপ করে যান। তো তারই প্রতিবাদ করার জন্য আর কি, আপনারা জানেন যে আমাদের কিন্তু কোনো মিডিয়া আমাদের পক্ষে কথা বলতো না, তো মিডিয়া বেশিরভাগ সময় চুপই ছিল। তো আমরা যারা বাংলাদেশের সারা ছিল না, চুপ করে রাখা হয়েছিল, কোনটা আসলে সেটা যার যার ব্যক্তিগত, কারণ আমাদের তো চুপ রাখতে পারে না। এটা আমি বলবো মিডিয়ার ব্যর্থতা, যারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা চুপ থেকেছে, তাদের আপনি লিখলে গল্প বলেন। জি, তো সেখান থেকে আমার মনে হয়েছে যে যেহেতু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ একটা কথা বললো, তো আমার এটার প্রতিবাদ জানানো হয়েছে খালেদা জিয়াকে নিয়ে। তো তখন আমি আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট দিই। পোস্টটা এমন ছিল যে একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন। উনি কথা বললে দুর্গন্ধ ছড়ায়। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা ওনার বাবা মা ওনাকে শেখাতে পারেননি, যার কারণে ওনার বাবা কবরে গিয়ে, মানে শেখ মুজিবুরকে উল্লেখ করে লিখেছিলাম যে বাবা কবরে গিয়ে বাবা মা গালি শুনতে হয়, ফেসবুকে লিখেছিলাম। তো এই ঘটনা আমি নাম উল্লেখ করি নাই যে এটা শেখ হাসিনা আর কি, মানে এটা আবার শেখ হাসিনার বুকে যে লেগেছে, আপনাকে গ্রেফতার করে ফেলেছে। 1 মাস পরে আমার নামে মামলা ছাড়া বিনা ওয়ারেন্টে আমাকে 1 মাস পরে পোস্ট দেওয়ার 1 মাস পরে আমাকে 4 অক্টোবর গ্রেফতার করে 2022 সালে। গল্পটা যদি একটু বলতেন। গ্রেফতার করে গভীর রাতে, সম্ভবত 1:30 কি 2টা বাজে। আপনি জানতেন না? হঠাৎ কি হলো? না, জানতাম না। আমার হাজবেন্ড তো প্রবাসী, তো যেহেতু আমি ছোট 2টা বাচ্চা নিয়ে থাকি, হঠাৎ দেখি যে প্রায় সম্ভবত 50 কি 100 পুলিশ আমার বাড়ির চারপাশ ঘিরে ফেলছে। মনে হচ্ছে যে একটা অবস্থা, সন্ত্রাসীকে গ্রেফতার করতে আসছে, জঙ্গিকে গ্রেফতার করতে আসছে। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমার কি করা উচিত। আমার মনে হয় এরা আমাকে কোথায় নিয়ে যাবে, কি হচ্ছে আর কি। আমি লাইভে ঢুকি, আমার মনে হয় যে কাউকে জানানো উচিত। গল্পটা খুব না, হাসি আসছে এই কারণে, কারণ এখন সময়টা তো চলে গেছে। তো
আমার বাচ্চাদের সামনে থেকে আমি আমার বাচ্চাদেরকে শুধু বললাম যে আমাকে জেলে নিয়ে যাচ্ছে। বাচ্চারা কত ছোট? বাচ্চারা একজনের বয়স তখন 8 ছিল, একজনের 13 বছর বয়স ছিল। অনেক ছোট তো, ছোট ছিল, যেহেতু এখন তারা একটু বড় হয়েছে। তাও ছোট। হ্যাঁ ছোট, যেহেতু বাবা থাকে না, পাশে থাকে না, কেউ থাকে না, আমরা মাকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো আমি ওনাদেরকে বললাম যে আমাকে একটু সময় দেন, আমি আমার বাবাকে ফোন দিয়ে ওরা আসুক, এসে আমার বাচ্চাদের পাশে দাঁড়াক, তারপরে ধরেন। বলতেছেন না 10 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। তো তারপরে আমাকে, এটা কি সাদা পোশাকে নাকি? না সাদা পোশাক, পুলিশের পোশাক দুটাই ছিল, এবং হিউজ পুলিশ আসছিল। মানে আমি একজন মেয়ে মানুষ, তো কতটা ওই সরকার মনে হচ্ছে যে আপনি একটা বাহিনী নিয়ে আছেন, জঙ্গি বাহিনী না, আপনাকে ধরতে আসছে। আমাকে ধরতে আসছে, কতটা আতঙ্কিত শঙ্কিত ভয়ে থাকলে যে এইভাবে ধরতে আসে, মানে এটা শেখ হাসিনার আমলেই সম্ভব ছিল। তো আমাকে ধরে নিয়ে যায় এবং আমাকে 4 মাস কারাবরণ করতে হয়। কারাগারের গল্প যদি একটু বলতেন, ওখানে কি আপনাকে শারীরিক কোনো শোষণ করা হয়েছে বা নির্যাতন যেটাকে বলে? নির্যাতন তো অবশ্যই করা হয়েছে, কারণ আমার পরিবারের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি আমার বাচ্চারা যে জেলখানায় দেখবেন, মানসিক টর্চার করা হয়েছে আপনাকে? জেলখানায় 15 দিন পর পর কিন্তু দেখতে দেওয়ার একটা থাকে, যে 15 দিন পর পর ডিউ আছে যে দেখতে দেয়, সপ্তাহে একদিন কথা বলতে দেয়। আমার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, আমার বাচ্চাদেরকে দেখতে দেয় না, এবং যখনই দেখতে, আপনি জানেন না যে আপনার বাচ্চারা কেমন আছে? না, কিছুই জানি না। তো তখন আমাকে ডিএসবির লোক 1 মাস 18 দিন পরে আমার প্রথম আমার বাচ্চাদের সাথে আমার সাক্ষাৎ হয়। তো তখন দেখি যে 8-10 জন ডিএসবি এনএসআই লোক নিয়ে তারপরে আমার সাথে সাক্ষাৎ করে, কারণ ওনাদের পরবর্তীতে যেটা আমি জানতে পারি যে আমার মাধ্যমে কোনো বার্তা বাইরে পৌঁছায় কিনা, বা হাই লেভেলের কেউ আমার সাথে ওইভাবে যোগাযোগ করে কিনা। কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে সৌজন্যমূলক কথা বলেই ছেড়ে দিয়েছি, কারণ আমি আমার দলের ক্ষতি হোক এমন কোনো কথা আমি সেখানে উপস্থাপন করি। দলের কথা যেহেতু আসছে, দলের প্রধান বা ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান, ওনার একটা ব্যাপার আমরা জানি যে আপনি যখন জেল থেকে বের হয়েছেন, ওনার আইনজীবী আপনাকে বলেছিলেন যে তারেক রহমানকে উদ্ধৃতি করে তারেক রহমান নাকি আপনার খোঁজ খবর নিয়েছে এবং বলেছে যে স্মৃতি আমার পরিবারের অংশ, তার জন্য খোঁজ খবর নেওয়া হয়। ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আপনার যে আমার লয়ার হচ্ছে ব্যারিস্টার কায়সার কামাল স্যার, উনি, আমি যখন জেল থেকে বের হই ওনার সাথে দেখা করি, আমি মহাসচিবের সাথে দেখা করি। আমি জেলে যাওয়ার পরে যেহেতু মহাসচিব 7টা সমাবেশ হয়, 7টা সমাবেশে আমার নাম উল্লেখ করে উনি নিন্দা জানিয়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো সেখানে আমি আমার লয়ারের সাথে যখন দেখা করতে যাই, তখন আমার লয়ার বলেছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আপনার ব্যাপারে বলছে যে স্মৃতি কিন্তু, কায়সার ভাই, স্মৃতি কিন্তু আমার পরিবারের একটা অংশ, ওকে যত দ্রুত সম্ভব আপনি বের করবেন। এবং আমি জেলে যাওয়ার পরে তারেক রহমান কিন্তু ঢাকা থেকে কেন্দ্রীয় অনেক প্রতিনিধি পাঠিয়েছেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমান। মানে আপনি তার আন্তরিকতায় মুগ্ধ? আমি মুগ্ধ না, শুধু সারা দেশবাসী মুগ্ধ, কারণ উনি টেক কেয়ার করেন সবাইকে, যে জেলে যাচ্ছে, যে গুম হচ্ছে, তাদের পরিবারের প্রতিটা মানুষের। আচ্ছা, যদি প্রশ্নটা একটু এভাবে করি, আপনি তো দূর থেকে টেক কেয়ার পেয়েছেন, উনি দেশেই নেন, আসেন নাই, যদি একটু বলতেন উনি দেশে কেন আসেন না, এখনো আসেননি কেন? আপনারা জানেন থেকে পেতে ইচ্ছা করে না তাকে? হ্যাঁ, অবশ্যই পেতে ইচ্ছা করে। আমি যে মুহূর্তে আজকে এখানে টক শো করছি, সেই মুহূর্তে আজকের দিনটা আমাদের জন্য একদম আনন্দ ঘন একটা মুহূর্ত, কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিকিৎসার জন্য, যেটা পারেননি এতদিন পারেন নাই। ওনার সাথে, ওনার মায়ের সাথে কোথায়, উনি আসেন না কেন দেশে? ওনার নামে যে পরিমাণ মামলা আছে, আপনি ওই ফ্যাসিস্টের জায়গায় সে আসলে শুধু তাকে মামলায় যদি জেলে দেওয়া হতো, তারেক রহমান অবশ্যই আসতো। কিন্তু আমার মনে হয় না এই ফ্যাসিস্ট, না এখনকার কথা বলছি, এখন মামলা শেষ হলে অবশ্যই আসবে, অবশ্যই। মানে উনি মামলার ভয় আসেন না? না, মামলার ভয় আসেন না, না এটা আমি বলছি না, কিন্তু কারণ সে ভয় পেলে আমাদের দল কিন্তু এত সুসংগঠিত থাকতো না। উনি তো অনেক ভালো ভালো কথা বলছেন, অবশ্যই আসবেন, কিন্তু আমরা চাচ্ছি উনি কাছে এসে ভালো ভালো কথা বলুক। উনি দূর থেকে কথা বলছেন, কারণ ওনার নেতা কর্মীরা এতই স্বতঃস্ফূর্ত ভাবে ওনার লিডটা মেনে নিচ্ছে যে উনি দূর থেকে কথা বলছে। আমাদের ম্যাডাম যে সুস্থ হলেই একসাথে ইনশাল্লাহ দেশে ফিরবেন, এবং খুব দ্রুতই কিন্তু তারেক রহমান দেশে ফিরবেন। আমরা মেনে নিচ্ছি উনি দ্রুত দেশে ফিরবেন, এবং ওনার কথাবার্তা ইতিবাচক। ওনার কথাবার্তা যেরকম চলছে ওভাবে যদি সুযোগ পাই বিএনপি দেশ চালানো, যদি ওইভাবে দেশ চলে, আশা করি ভালো দেশ চলবে। সুযোগ পাই বলছেন কেন, এটা বলবেন কেন? আমাদের নেতা, মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বরাবরই বলে আসছে যে আমরা কিন্তু ভোটের মাধ্যমে আমরা যুদ্ধ করেছি 16-17 বছর শুধুমাত্র ভোটের জন্য। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এই স্লোগানকে সাথে রেখেই কিন্তু আমরা আমাদের পথ চালা। আমরা কিন্তু বলছি না যে আমরা রাতের অন্ধকারে ভোট, না আমি সুযোগ বলতে যেটা বলেছি, জনগণ যদি সুযোগ দেয় আর কি, সেক্ষেত্রে উনি ভালো দেশ চালাবেন, আমরা এটা আশা করছি, আশা তো করতেই পারি। আচ্ছা, আমরা একদম শেষ কোশ্চেন চলে আসবো আপনার কাছে, সেটা হচ্ছে আপনার নামে তো 7টা মামলা ছিলই,
বাট মজার ব্যাপার হচ্ছে আপনি একজন নারী, আপনার নামে ধর্ষণ মামলাও আছে। জি, হ্যাঁ, কেন ছিল আছে? একটা ধর্ষণ মামলা ছিল যে আমি ধর্ষণকারীর মানে সহযোগিতা করেছি। হ্যাঁ। তো পরবর্তীতে তো এটার কোনো সত্যতা ছিল না, কোনো ওই যে গায়ের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয় যেটা জোর করে আর কি। হাসিনা সরকার সবই পেরেছিলেন, ওনার লোকজন দিয়ে এমন কোনো অকাম কুকাম করার নাই যে যেটা জনগণের পক্ষে উনি কোনো কাজই করার নাই। এই বাংলাদেশটাকে তলাবিহীন একটা ঝুড়ি বানিয়ে রেখে গেছে এই শেখ হাসিনা সরকার। এই যে আমরা কিছুতে টক শোতে দেখি যে ইউনূস সরকারকে দায়ী করা হচ্ছে যে তিনি দেশ চালাতে পারছেন না। আসলে একটা তলাবিহীন ঝুড়ি থেকে দেশটাকে আবার নতুন করে সাজানো গোছানো, সেটা সিনেমাতে সম্ভব যে দ্রুত দেশ গোছানো, বাস্তবে কিন্তু বিএনপির নেত্রী বা কর্মী হিসেবে কি আপনি পরিচয় দিতে চান কিনা? পরিচয় এটা তো জানা কথা, আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, মূলত অনলাইনে লেখার কারণে। কর্মী বলবো না নেত্রী বলবো আমরা? আমি বিএনপির একজন খুব ক্ষুদ্রতম একজন কর্মী হিসেবে। আচ্ছা, এই প্রশ্নটা কেন করেছি যে আমরা যদি এভাবে বলি যে বিএনপির কর্মী স্মৃতির নামে ধর্ষণ মামলা, ব্যাপারটা কিন্তু খুব আকর্ষণীয়, কিন্তু ব্যাপারটা খুব নিন্দনীয়। কোন জায়গা থেকে যে এই মামলাটা আপনি আপনার নামে করেছে, মানে করতে হবে বলে করেছে, এরকম কিছু কি না? করতে হবে বলেই করেছে, মানে এটা হচ্ছে আমাকে যে করে হোক মানুষের কাছে পচানো লাগবে, কারণ আমি যেহেতু সামাজিক কাজ করি, আর আমি আমার মতন মানুষ আমার জাতীয়তাবাদী দলের সাথে আছে, এই জায়গাটা ভালো কাজকে অবশ্যই কিছু মানুষ নেগেটিভ আকারে তো নেবে। তো এটা তাদের সহ্য হচ্ছিল না, তারা মনে করছিল যে হয়তোবা এমন একটা কাজ করলে, আসলে বাঙালি তো দেখে হেডলাইনটাই দেখে যে স্মৃতি ধর্ষণ মামলার আসামি, এইটুকুই দেখে, পরবর্তীতে ভিতরে কি আছে সেটা কিন্তু দেখে না। আমরা একটা শিরোনাম দিতে চাই আজকের এই অনুষ্ঠানে, যদি এভাবে দেই আর কি, যে জীবন যেখানে থেমে যেতে পারতো, রক্তকন্যার লড়াই। তো আপনি যে লড়াই করেছেন, এই লড়াই কি আসলে থেমে যাওয়ার কোনো সুযোগ ছিল? থেমে যাওয়ার অবশ্যই সুযোগ ছিল, আমার জন্য না। আমি নিজের জন্য কখনো বাঁচছি না, আমি আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য বাঁচি, আমি এটা এখনো মনে প্রাণে বিশ্বাস করি। আমি লাস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজবাড়িতে কিন্তু আমি 1 নম্বর আসামি, আমি কিন্তু লিড দিয়ে, বাচ্চাদের লিড দিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করাই, এবং কবে বেরোবো তার কিন্তু নিশ্চয়তা ছিল না। তো আমার জন্য আমি যেখানে প্রতিদিন 10 থেকে 15 ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিচ্ছি অসহায় মনুষ্য রোগীর জন্য, মানুষ এখনো দেই, এই যে আস্তে আস্তে আপনার টক সাথে আস্তে আস্তে আমি 2টা রক্তের রিকোয়েস্ট পেয়েছি জীবন বাঁচানোর জন্য। তো আমি মনে করি যে আমার কারণে যদি আপনার জীবনের হানি হয়, সেখানে আমার বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা। বুঝতে পেরেছি যে আপনি বেঁচে থাকলে আপনি তো মানুষের জন্য কাজ করতে পারবেন। আমি মানুষের জন্য কাজ করছি, আর যাদের রক্ত লাগে তারা জানে যে রক্তের ভ্যালু কত। হ্যাঁ, এইটাই মানুষের জন্য, যারা যতদিন না আপনার প্রয়োজন হবে ততদিন আপনি নিজেও বুঝবেন না। আচ্ছা, আমরা একদম শেষ করে ফেলি, আপনার কাছে যদি লাস্ট কোশ্চেন করি যে আপনি দেশকে কিভাবে দেখতে চান? আমি দেশকে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যেখানে এই যে মানুষ বলে না যে হিন্দুবাদীরা বা খ্রিস্টান, এটা আমরা চাই, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের হয়েই মানুষের জন্য এক কাতারে কাজ করতে চাই। আমাদের সামনে থেকে কেউ না খেয়ে আছে আর আমরা ভুড়ি ভুড়ি খাচ্ছি, আমরা বড় লোক হচ্ছি বা আরো বড় লোক হচ্ছি, মানুষেরটা মেরে খাচ্ছি, একদম সমতল চাই। যেটা পসিবল হবে কিনা জানি না, কিন্তু মানুষের চাওয়ার তো শেষ নাই, আমার চাওয়া এটাই। শুধু দর্শক, আজকের মতো তাজবীর সজীব শুনতে চাই অনুষ্ঠানে শেষ করছি। কথা হচ্ছিল স্মৃতি আপুর সাথে। উনি যেটা বললেন, উনি রক্ত নিয়ে কাজ করেন, উনি অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে গেছেন, সেই গল্পগুলো শুনলাম। এবং ওনার আশা যে আমরা যেন সমতা পাই, সবাই যেন থাকি দুধে ভাতে, সবাই যেন ভালো থাকি। আমি খাবো, আরেকজন খাবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটাই আমাদের মর্মকথা হোক। দর্শক ভালো থাকবেন, দেখা হবে আবার।